সাভারে গ্যাসের চুলার আগুনে পুড়ে স্বামী স্ত্রীর মৃত্যু। পরিবারের আরো ৩ জন গুরুতর অবস্থায় স্থানীয় হাসপাতালে ভর্তি। এক যুগেও ক্ষতিপূরণ পাননি সুনামগঞ্জের ট্যাংরাটিলা গ্যাস ক্ষেত্রে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তরা। এখনো উদ্গীরণ হচ্ছে গ্যাস, স্বাস্থ্য ঝুঁকিতে স্থানীয়রা। কারাগার থেকে জামিনে মুক্ত অন্তত ১৫০ জঙ্গির পুনরায় সংগঠিত হওয়ার চেষ্টা। খবর গোয়েন্দাদের। মুক্তি পাওয়াদের তথ্য সংগ্রহের নির্দেশ পুলিশ হেডকোয়ার্টারের। ওষুধ নীতির খসড়া হালনাগাদ হলেও সুস্পষ্ট নয় বাস্তবায়নের উপায়, অভিযোগ বিশেষজ্ঞদের। মূল্যায়ন কমিটিতে ওষুধ কোম্পানির সংশ্লিষ্টদের প্রাধান্য নিয়ে প্রশ্ন। এবং সব জটিলতা কাটিয়ে অবশেষে আলোর মুখ দেখছে দ্বিতীয় ভৈরব রেল সেতু। ৯১% কাজ শেষ, উদ্বোধন হবে এ বছরের এপ্রিলে। সময় সংবাদের সঙ্গে আছি আমি ফাহমিদা মৌটুসী। সাভারে গ্যাসের চুলা থেকে আগুন লেগে স্বামী স্ত্রীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় দগ্ধ শিশু সহ আরো ৩ জনকে গুরুতর অবস্থায় স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ জানায় ভোর ৪টার দিকে ভাগলপুর এলাকায় এই ঘটনা ঘটে। এলাকাবাসী জানায় গতরাতে রওশন হোসেনের বাড়িতে গ্যাসের চুলা বন্ধ করতে ভুলে যান গৃহকর্ত্রী। পরে ভোরের দিকে রান্নার সময় চুলা জ্বালালে পুরো বাড়িতে আগুন ধরে যায়। তাৎক্ষণিকভাবে প্রতিবেশীরা ছুটে এসে আগুন নেভানোর চেষ্টা করে। খবর পেয়ে ফায়ার সার্ভিস গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। পরে দগ্ধ অবস্থায় ৫ জনকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেওয়া হলে ২ জনকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক। দগ্ধদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। নিহত রওশন আলী ও খায়রুন্নেসা সম্প্রতি ছেলের বাড়িতে বেড়াতে এসেছিলেন বলে জানান স্থানীয়রা। যখন আগুন ছিল না, সারাদিন গ্যাস ছিল না, তখন ওনারা ওই রাইজারটা অন করে রাখছিল। তো ওই সময় যখন রাত্রে গ্যাসের প্রেশারটা বেড়ে যায়, তো ওই সময় ওনাদের গ্যাসটা এসে পুরা বাড়ি মানে গ্যাসে একদম ফুল হয়ে যায়। তো রাত্রেবেলা যখন ভোর রাতে ওনারা ওঠে প্রায় ৩টা সাড়ে ৩টার দিক দিয়ে, ওনারা মানে বাড়ির একজন মেম্বার আছে, উনি রান্না করতে উঠছিল। যখন রান্না করতে উঠে তখন উনি ম্যাচ মারার সাথে সাথে পুরো বাড়িতে আগুন জ্বলে। আমি আসলাম বাবার বাড়ি থেকে সকালে শুনছি। এক যুগেও ক্ষতিপূরণ পাননি সুনামগঞ্জের ট্যাংরাটিলা গ্যাস ক্ষেত্রে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তরা। ২০০৫ সালের ৭ই জানুয়ারি ভয়াবহ বিস্ফোরণ হয়। এরপর থেকে গ্যাস ফিল্ডের আশপাশে নিয়মিত গ্যাস বের হওয়ায় নারী, শিশু সহ সব বয়সের মানুষ আক্রান্ত হচ্ছেন নানা রোগে। চিকিৎসকদের আশঙ্কা দ্রুত অবস্থার উন্নতি না হলে সেখানকার ১০টি গ্রাম স্থায়ী ঝুঁকির মুখে পড়বে। হিমাদ্রি শেখর ভদ্রের তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। কানাডার কোম্পানি নাইকোর অদক্ষতার কারণে ২০০৫ সালের ৭ জানুয়ারি ভয়াবহ বিস্ফোরণ হয় সুনামগঞ্জের ট্যাংরাটিলা গ্যাস ফিল্ডে। একই বছর ২৪ জুন আবারও অগ্নিকাণ্ড হয়। দুদফা বিস্ফোরণে বিপুল রিজার্ভ গ্যাস ধ্বংসের পাশাপাশি ক্ষতিগ্রস্ত হয় আশপাশের ১০টি গ্রাম। এরপর ৬১৬টি পরিবারকে ক্ষতিগ্রস্ত চিহ্নিত করা হলেও এখনো পর্যন্ত পাশে দাঁড়ায়নি কেউ। আর দীর্ঘ ১২ বছর ধরে সেই ক্ষত বয়ে বেড়াচ্ছেন এখানকার বাসিন্দারা। গ্যাস ফিল্ডের সংলগ্ন এলাকাগুলোর পুকুরে, রাস্তাঘাট, বাড়ির উঠোন কিংবা টিউবওয়েল থেকে অনবরত উদ্গীরণ হচ্ছে গ্যাস। এতে একদিকে যেমন জীববৈচিত্র্য হুমকির মুখে পড়ছে, তেমনি শ্বাসকষ্টজনিত বিভিন্ন জটিল রোগে ভুগছেন মানুষজন। গ্যাসের এই পানি থেকে আক্রান্ত হইয়া তারপর আমি অসুস্থ আজকে প্রায় ১০-১২ বছর হলো। পানির থেকে অনেক খরচ করতে হয়, সবার সমস্যা হচ্ছে, এরকম আরো আক্রান্ত হতে পারে। এই গ্যাসের মধ্যে মানুষের জীবন যাপন করাও মুশকিল। গ্যাস উদ্গীরণের কারণে গ্যাস ফিল্ড সংলগ্ন এলাকাগুলোতে স্বাস্থ্য বিপর্যয়ের শঙ্কা চিকিৎসকদের। আর আর্থসামাজিক অবস্থার উন্নয়নে দ্রুত পদক্ষেপ নেওয়ার দাবি বিশেষজ্ঞদের। জনসমষ্টির ক্ষতিপূরণের জন্য অর্থনৈতিক কর্মকাণ্ড হিসেবে স্পেশাল জোন গড়ে তোলা যায়। এমনিতেই ওই এলাকার মানুষ এমনিতেই আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত বা পিছিয়ে থাকা, এর সাথে যোগ হয়েছে তাদের পেশা পরিবর্তনের ঝুঁকি নিতে হয়েছে। মাথা ঘোরানো থেকে শুরু করে চোখ ঝাপসা হওয়া, শ্বাসকষ্ট রোগ, চর্মরোগ, এমনকি রোগী অজ্ঞান হয়ে যেতে পারে। বেশি গ্যাসের সংস্পর্শে আসলে রোগীর মৃত্যু পর্যন্ত হতে পারে।
আর জেলা প্রশাসক জানালেন, কার্যকর পদক্ষেপ নিতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে বিষয়টি অবহিত করা হয়েছে। সাধারণ মানুষের কিছু ক্ষতিপূরণেরই আছে, সেটাও আমরা সরকারকে অবহিত করেছি, সংশ্লিষ্ট কোম্পানির সেটা অবহিত আছে। আশা করছি যে শিগগিরই এটি একটা সুন্দর একটা সমাধান হবে। ট্যাংরাটিলা গ্যাস ফিল্ডের আশপাশের 10 গ্রামে প্রায় 7,000 মানুষের বসবাস। এদের মধ্যে 300-র বেশি মানুষ শ্বাসকষ্ট ও আর্সেনিক সহ বিভিন্ন রোগে আক্রান্ত। সময় সংবাদ, সুনামগঞ্জ। সাজা শেষ হওয়ার পাশাপাশি জামিনে মুক্ত অন্তত 150 জঙ্গি পুনরায় জেএমবিকে সংগঠিত করার চেষ্টা করছে, যারা আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর তালিকায় পুরনো জেএমবি হিসেবেই চিহ্নিত হচ্ছে। এর মধ্যে 90 জেএমবি ঢাকা কেন্দ্রিক বড় ধরনের হামলা চালালেও পুরাতন জেএমবি মূলত টার্গেট কিলিংকে বেছে নিচ্ছে। চাঞ্চল্যকর এই তথ্য পাওয়ার পর কারাগার থেকে মুক্তি পাওয়া জেএমবি সদস্যদের তথ্য সংগ্রহ করতে নির্দেশ দিয়েছে পুলিশ হেডকোয়ার্টার। কমলদের রিপোর্ট। 2005 সালের 17 আগস্ট দেশের 63টি জেলায় একযোগে বোমা হামলা চালিয়ে অবস্থান জানান দেওয়া নিষিদ্ধ জঙ্গি সংগঠন জামায়াতুল মুজাহিদিন বাংলাদেশ জেএমবির কয়েকজন শীর্ষ নেতার ফাঁসি হয়। পাশাপাশি সক্রিয় সদস্যদের অপরাধ অনুযায়ী 3 থেকে 10 বছরের কারাদণ্ড হয়। এতে কোণঠাসা হয়ে পড়ে তারা। পুলিশের তথ্য অনুযায়ী সাজার মেয়াদ শেষে শতাধিক এবং জামিনে মুক্তি পেয়ে আরো অন্তত 50 জন জেএমবি সদস্য লাপাত্তা হয়ে গেছে। আর তারাই নতুন করে পুরাতন জেএমবিকে সংগঠিত করার চেষ্টা করছে। পুরানো জেএমবি ছিল, তারা কি পরিমাণ জামিনে আছে অথবা সাজা পার পরে সাজা ভোগ করে পুনরায় জঙ্গি কার্যক্রমে অংশগ্রহণ করার কোনো উদ্যোগ নিচ্ছে কিনা, এই বিষয়টা দেখার জন্যই তাদের কর্মকাণ্ডগুলো আমরা বা তাদের গতিবিধি আমরা মনিটর করার জন্য এই তালিকাটা তৈরির উদ্যোগ নিয়েছি। পুলিশের কর্মকর্তারা জানিয়েছেন, আইএস মতাদর্শের 90 জেএমবি অনেকটা রাজধানী ঢাকা কেন্দ্রিক, কিন্তু কারাগার থেকে মুক্তি পাওয়া পুরাতন জেএমবি সদস্যদের পরিকল্পনা কিছুটা ভিন্ন। তারা নিজের বাড়ি ঘরে থাকছে না, মানে বাইরে কোথাও হয়তো তারা আশ্রয় নিয়েছে এবং আমাদের ধারণা তারা নতুনভাবে সংগঠিত হওয়ার জন্য চেষ্টা করছে। তারা নির্দিষ্ট ব্যক্তিকে টার্গেট করছে এবং সে অনুযায়ী তাদের হত্যা পরিকল্পনা করে সেগুলো বাস্তবায়ন করছে। গত 1.5 দশক ধরে জঙ্গিরা প্রশাসনকে তটস্থ করে রাখলো। পুলিশের মাঠ পর্যায়ের ইউনিটগুলিতে তেমন কোনো তথ্য যেমন নেই, তেমনি নেই কার্যকর মনিটরিংও। তাই পুলিশের জঙ্গি সংক্রান্ত একটি স্বতন্ত্র সেল রাখার প্রতি গুরুত্ব দিলেন এই আইন কর্মকর্তা। এইটার প্রতি একটা বিশেষ দৃষ্টি দেওয়া দরকার এবং সেই জন্য এই জঙ্গিদের বিচারের সময় কি হচ্ছে, খালাস পাচ্ছে কিনা অথবা জামিন পাচ্ছে কিনা, পাওয়ার পরে তারা এরপরে বের হয়ে কি করতেছে, এই সমস্ত কিছু লুক আফটার করার দায়িত্ব পুলিশের, কারণ ফিল্ডে কাজ করে পুলিশ। পুলিশের দেওয়া তথ্য মতে গত ডিসেম্বরে 68 জন জঙ্গি চট্টগ্রাম কারাগারে ছিল। এর মধ্যে 20 জন জেএমবি সদস্য। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। 90 জেএমবির শীর্ষ সন্ত্রাসী জঙ্গি নেতা মারজান ও তার সহযোগী সাদ্দাম গুলিতে নিহত হয়েছেন বলে জানিয়েছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগ। সকালে হাসপাতালের মর্গে ময়নাতদন্ত শেষে এ তথ্য জানান ডিএমসির ফরেনসিক বিভাগের প্রধান ডাক্তার সোহেল মাহমুদ। এছাড়াও ভিসেরা ও কেমিক্যাল টেস্টের জন্য নমুনা সংগ্রহ করা হয়েছে বলেও জানান তিনি। মারজানের বডিতে আমরা একাধিক গুলির আঘাতের চিহ্ন পাই এবং প্রত্যেকটা গুলি তার একদিক দিয়ে প্রবেশ করে আরেক দিক দিয়ে বের হয়ে যায় একাধিক। আর হচ্ছে গিয়ে যে সাদ্দামের শরীরেও আমরা একাধিক গুলির আঘাত পাই। এটা হচ্ছে গিয়ে কাউন্টার টেরোরিজমের এখতিয়ার। তারা আমাদের কাছে বডি আনছেন, আমরা পোস্টমর্টম করবো, আবার তাদেরকে আমরা বডি বুঝিয়ে দিব। সময় সংবাদে আরো থাকছে, হত্যার 6 বছরেও ন্যায় বিচার পাননি কুড়িগ্রামের ফেলানীর পরিবার। ভারতের সুপ্রিম কোর্টে রিট আবেদনের শুনানি হয়নি 16 মাসেও। এবং বিশ্ব ইজতেমার প্রথম পর্বের প্রস্তুতি পুরোদমে চলছে তুরাগ তীরে। ইজতেমার আগেই কাজ শেষ করার আশা, নেওয়া হয়েছে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা। দীর্ঘ 11 বছর পর ওষুধ নীতির খসড়া হালনাগাদ হলেও তা বাস্তবায়নের উপায় সুস্পষ্ট নয় বলে অভিযোগ ওষুধ বিশেষজ্ঞদের। মূল্যায়ন সহ সব কমিটিতে ওষুধ কোম্পানি সংশ্লিষ্টদের প্রাধান্য জনকল্যাণের ক্ষেত্রে অন্তরায়। এ নীতি বাস্তবায়নে সবার আগে অবকাঠামো ও জনবল দিয়ে ওষুধ প্রশাসনকে শক্তিশালী করার আহ্বান তাদের। মুজাহিদ শুভর রিপোর্ট। ওষুধ শিল্পের প্রসার ও নিয়ন্ত্রণে 16 সালের 19 ডিসেম্বর নতুন জাতীয় ওষুধ নীতির খসড়া অনুমোদন দেয় মন্ত্রিসভা। নীতিমালায় কার্যকর ও মানসম্পন্ন ওষুধের কাঁচামাল উৎপাদন, নিবন্ধন, সহজলভ্যতা, যৌক্তিক মূল্য নির্ধারণ সহ নানা বিষয় উঠে আসে। মেয়াদোত্তীর্ণ ওষুধ ফার্মেসিতে মজুদ ও মোড়কের ওপর নির্দেশিত মেয়াদ পরিবর্তন বা অস্পষ্ট করে বিক্রয় শাস্তিযোগ্য অপরাধ বলে গণ্য করা হয়। তবে খসড়া অনুমোদনকে স্বাগত জানিয়ে তা বাস্তবায়নের দিকে বেশি জোর দেন বিশেষজ্ঞরা। প্রথমবারের মতো ইউনানি, আয়ুর্বেদিক, হোমিওপ্যাথি, হার্বাল এই ওষুধগুলোকেও
ওষুধ নীতির আওতায় আনা হয়েছে। ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশনটাকে ওই জায়গাতে নিয়ে যেতে চাই জাতীয় নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষ যেন সত্যি সত্যি তারা হতে পারে। নতুন খসড়ার ভালো দিকগুলো বাস্তবায়নের কার্যকারী পন্থা সুস্পষ্ট নয় বলে অভিযোগ করেছেন চিকিৎসা বিশেষজ্ঞরা। বছর বছর নয়, বরং প্রতি বছর সরকারকে ওষুধের দাম কঠোরভাবে নিয়ন্ত্রণের পরামর্শ তাদের। সর্বোপরি ওষুধ প্রশাসন অধিদপ্তরকে লোকবল নিয়োগ সহ সার্বিকভাবে কার্যকরী প্রশাসনে রূপান্তরিত করা না গেলে এই নীতি জনগণের কল্যাণে আসবে না বলে অভিমত তাদের। প্যারাসিটামলের দাম হচ্ছে 60 থেকে 70 পয়সা, ক্যাফিন যোগ করার পর ক্যাফিনের দাম পড়ে 1 থেকে 2 পয়সা, কিন্তু সেটা বিক্রি হচ্ছে 1.5 থেকে 2 টাকা। এসেনশিয়াল লিস্ট যেটা ওনারা দিয়েছেন, এটা WHO তালিকাতে এর চেয়ে বেশি ওষুধ আছে, ওনারা কমিয়েছেন কেন? কমিটিগুলিতে অধিকাংশই ফার্মাসিস্ট ছিলেন। ফার্মাসিস্ট মানে তারা ওষুধ কোম্পানির দয়া দাক্ষিণ্যের সুবিধা নিয়েই চলতে করতে হয়। ওষুধের সাথে সংশ্লিষ্ট সব পক্ষকে নিয়ে তৈরি খসড়া যুগোপযোগী ও জনবান্ধব বলে দাবি ওষুধ প্রশাসন অধিদপ্তরের। দামটাকে আমরা মনিটর করার জন্য আমরা একটা অ্যাপও তৈরি করেছি। এই অ্যাপের মাধ্যমে মানুষ ওভার প্রাইসিং হলে এটা কমপ্লেন করতে পারবে, ফেক কাউন্টারফেট মেডিসিন হলে এটা সে কমপ্লেন করতে পারবে। এটা অনলাইন সিস্টেমেও যে ড্রাগ রেজিস্ট্রেশন এবং যাতে করাপশনটা কিছুটা মিনিমাইজ করা যায়। ওষুধের কাঁচামাল উৎপাদন বাড়াতে বিশেষ কোনো প্রণোদনা নেই খসড়ায়। ওষুধ কোম্পানির স্বার্থ বেশি রক্ষা হওয়ায় ওষুধের খসড়া সংশোধনের দাবি জানান বিশেষজ্ঞরা। মুজাহিদ শুভ, সময় সংবাদ, ঢাকা। সমাবেশের অনুমতি না দেয় এবং নেতাকর্মীদের আটকের প্রতিবাদে আগামীকাল সারা দেশে জেলা ও মহানগরে এবং ঢাকায় থানায় থানায় বিক্ষোভ কর্মসূচির ঘোষণা করেছে বিএনপি। সকালে রাজধানী নয়াপল্টনে বিএনপির কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে একথা জানান দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। কালো মিছিল এবং কালো ব্যাজ ধারণ করতে গিয়ে বিভিন্ন জেলা এবং মহানগরে পুলিশ এবং আওয়ামী সশস্ত্র ক্যাডাররা যেভাবে লেলিয়ে দেওয়া হয়েছে এবং লেলিয়ে দিতে গিয়ে যেভাবে আমাদের নেতাকর্মীরা আহত হয়েছেন, নিপীড়িত হয়েছেন, নির্যাতিত হয়েছেন, এগুলোর প্রতিবাদে আগামীকাল সারা বাংলাদেশে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের উদ্যোগে জেলা সদর এবং মহানগরে বিক্ষোভ কর্মসূচি পালিত হবে। বহুল আলোচিত কুড়িগ্রামের ফেলানী হত্যার 6 বছর পেরিয়ে গেলেও ন্যায় বিচার পায়নি তার পরিবার। অভিযুক্ত বিএসএফ সদস্যের সর্বোচ্চ শাস্তির আশায় এখনও দিন গুনছেন তারা। এদিকে বিএসএফ এর বিশেষ আদালতে অভিযুক্তকে নির্দোষ ঘোষণার পর ভারতের সুপ্রিম কোর্টে করা রিট আবেদনের শুনানি হয়নি 16 মাসেও। মমিনুল ইসলাম মঞ্জুর তথ্য ও বেলাল হোসেনের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। 2011 সালের 7 জানুয়ারি ভারত থেকে দেশে ফেরার পথে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ সদস্য অমিয় ঘোষের গুলিতে নিহত হয় 15 বছরের কিশোরী ফেলানী খাতুন। তার লাশ কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার অনন্তপুর সীমান্তে কাঁটাতারের বেড়ার উপর ঝুলে থাকে প্রায় 5 ঘন্টা। মেয়ে হারানোর সেই দুঃসহ স্মৃতি ফেলানীর স্বজনদের পাশাপাশি ভুলতে পারেননি গ্রামবাসীও। একসাথে খেলাধুলা করছি, ফেলানীর মৃত্যুর বিচার চাই। এই যে বিএসএফরা তার যে কষ্ট দিয়ে মারছে একটা মাসুম বাচ্চাকে, একটা মেয়েকে, তার কোনো আচার বিচার আজও পাইলাম না। আমরা তো বিচার পাইলাম না, সূক্ষ্ম বিচারটা চাই। দেশ বিদেশে বিবেককে নাড়া দেয়া হত্যাকাণ্ডের 2.5 বছর পর 2013 সালের 13 আগস্ট ভারতের কুচবিহারে জেনারেল সিকিউরিটি ফোর্স আদালতে শুরু হয় বিচার কাজ। 17 দিনের মাথায় 6 সেপ্টেম্বর অভিযুক্ত অমেয় ঘোষকে নির্দোষ ঘোষণা করে রায় দেন বিশেষ আদালত। রায় প্রত্যাখ্যান করে 13 সেপ্টেম্বর পুনর্বিচারের আবেদন করেন ফেলানীর বাবা। এরপর 2015 সালের 2রা জুলাই পুনর্বিচারের রায়ে অমেয় ঘোষকে আবারও নির্দোষ ঘোষণা করা হয়। সেই রায় প্রত্যাখ্যান করে ভারতের সুপ্রিম কোর্টে রিট করা হয়। এ অবস্থায় মেয়ে হত্যার ন্যায় বিচারের অপেক্ষায় দিন গুনছেন ফেলানীর বাবা মা। অমেয় ঘোষের যেন এরকম সাজা হয় যেরকম আমার মেয়েকে মারছে। যতদিন বিচারের জন্য অপেক্ষা থাকতে লাগবো, আমি অতদিনই থাকবো, কিন্তু আমি বিচার চাইতেই থাকবো। তবে আগের রায় সঠিক না হলেও এবার ন্যায় বিচার পাওয়ার ব্যাপারে আশাবাদী জেলার পাবলিক প্রসিকিউটর। আমরা আশা করি ভারতীয় উচ্চ আদালত, যার পরে আর কোনো আদালত নেই, এই আদালত ন্যায় বিচার নিশ্চিত করবেন, কারণ আত্মস্বীকৃত খুনি কোনোভাবেই পরিত্রাণ পেতে পারে না। 2015 সালের 14 আগস্ট ফেলানীর বাবা ও কলকাতার মানবাধিকার সংগঠন মানবাধিকার সুরক্ষা মঞ্চ এর যৌথভাবে দাখিল করা রিট আবেদন গ্রহণ করে ভারতের সুপ্রিম কোর্ট। তবে কয়েক দফা কার্যতালিকায় থাকলেও এখনও রিটের উপর পূর্ণাঙ্গ শুনানি শুরু হয়নি। সময় সংবাদ, কুড়িগ্রাম। সময় সংবাদে আরো থাকছে।
ফ্লোরিডার বিমানবন্দরে হামলাকারী নিরাপত্তা বাহিনীর সাবেক সদস্য বলে ধারণা পুলিশের। এটি সন্ত্রাসী হামলা বলে সন্দেহ এফবিআইয়ের। এবং সান্ত্বনার জয়ের খোঁজে সিরিজের শেষ টি-20তে কাল নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। মুস্তাফিজের জায়গায় খেলবেন তাসকিন। সব জটিলতা কাটিয়ে শেষের পথে ঢাকা চট্টগ্রাম রেলপথের দ্বিতীয় ভৈরব রেল সেতুর নির্মাণ কাজ। কয়েক দফা তারিখ পেছানো হলেও এবার রেল কর্তৃপক্ষ বলছে ইতোমধ্যে 91% কাজ শেষ। সবকিছু ঠিক থাকলে এই এপ্রিলেই ব্রিজ দিয়ে চলবে ট্রেন, যা দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করেন রেলমন্ত্রী। ঢাকা চট্টগ্রাম রেলপথ চালুর পর ৭৯ বছর ধরে এই একটিমাত্র সেতু দিয়ে চলছে ট্রেন। তবে এই রুটে ডাবল লাইন করতে ২০১০ সালে পুরাতন সেতুর পাশাপাশি নতুন একটি সেতু নির্মাণের উদ্যোগ নেয় সরকার। এরই প্রেক্ষিতে ২০১৩ সালের ডিসেম্বরে ভারতীয় ঠিকাদার প্রতিষ্ঠান ইরকন ও এফকনস যৌথভাবে বর্তমান রেল সেতুর ৪০ মিটার দক্ষিণে দ্বিতীয় ভৈরব রেল সেতুর কাজ শুরু করে। ৫৬৭ কোটি ১৬ লাখ টাকা ব্যয়ে ৩.২০ কিলোমিটার দৈর্ঘ্যের এই সেতুটিতে মোট ১২টি পিলার ও ৯টি স্প্যান রয়েছে। মিটার ও ব্রড গেজে ট্রেন চলার জন্য করা হয়েছে ডুয়েল গেজ। চুক্তি অনুসারে গত জুনে কাজ শেষ হওয়ার কথা থাকলেও ২ দফা পিছিয়ে আগামী এপ্রিলে সেতু নির্মাণ কাজ শেষ হবে বলে আশা করছেন কর্তৃপক্ষ। কাস্টম ক্লিয়ারেন্স সব জায়গায় দেরি হয়। একটা গার্ডার আনতে যে ওখানে কলকাতা পোর্টে পুরা বার্সটা সাইক্লোনে পরে ডুবে গেছিল, তারপরে ওটা আনতে দেরি হয়েছে। তারপরে ধরেন ওই যে ইলেকশনের সময় একটু টার্মাইল হয়েছিল, ওই সময় কিছু কাজের ক্ষতি হয়েছে। এখন তো ৯১% কাজ হয়ে গেছে, আর ৯%-এর মতো কাজ আছে, শীঘ্রই হয়ে যাবে। এ সেতুর মাধ্যমে ঢাকা চট্টগ্রাম ডাবল লাইনের কাজ অনেকটাই এগিয়ে যাবে বলে জানালেন রেলমন্ত্রী। আশা করি এই ব্রিজটি আগামী মার্চ এপ্রিলে মাননীয় প্রধানমন্ত্রী উদ্বোধন করবেন। উদ্বোধন করলে ঢাকা থেকে চট্টগ্রাম পর্যন্ত আমাদের আরো বেশি করে ট্রেন চলবে, পণ্য পরিবহনে আরো বেশি সুবিধা আসবে, জনগণ যাতায়াতে আরো বেশি সুবিধা হবে। অর্থাৎ দেশের অর্থনৈতিক উন্নয়নে এই রেলপথটি বিরাট ভূমিকা রাখবে। মন্ত্রী দাবি করেন ২ দফা সময় বাড়লেও বাড়ছে না প্রকল্পের নির্মাণ ব্যয়। এই ব্রিজ যে কেবল নদীর দুপারের মানুষকে এক করবে, বিষয়টি আসলে তেমন নয়। এর মাধ্যমে গতি আসবে রেলে, যার প্রভাব পড়বে দেশের সামগ্রিক অর্থনীতিতে। আর তাই মেঘনার বুক চিরে জেগে ওঠা এই সেতুটি জানান দিচ্ছে এক নতুন সম্ভাবনার। রাশেদ লিমন, সময় সংবাদ, আশুগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া। সিরাজগঞ্জের উল্লাপাড়ায় মালবাহী ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুত হওয়ার ঘটনায় ৪ ঘণ্টা বন্ধ থাকার পর পুনরায় ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে। সিরাজগঞ্জের জিআরপি থানা পুলিশ জানায়, ভোরে ঈশ্বরদী থেকে ঢাকার দিকে আসছিল একটি মালবাহী ট্রেন। উল্লাপাড়া স্টেশনের কাছে পৌঁছালে এর ইঞ্জিন লাইনচ্যুত হয়। এতে ঢাকার সঙ্গে উত্তর ও উত্তর পশ্চিমাঞ্চলের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। পরে ঈশ্বরদী থেকে একটি রিলিফ ট্রেন ঘটনাস্থলে পৌঁছে লাইনচ্যুত ইঞ্জিনটি উদ্ধার করলে পুনরায় রেল যোগাযোগ স্বাভাবিক হয়। আগামী ১৩ই জানুয়ারি থেকে শুরু হচ্ছে তাবলিগ জামাতের উদ্যোগে মুসলমানদের দ্বিতীয় বৃহত্তম সমাবেশ বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। এরই মধ্যে তুরাগ তীরে ইজতেমা ময়দান প্রস্তুতের কাজ এগিয়ে চলছে পুরোদমে। ইজতেমার আগেই শতভাগ কাজ শেষ হওয়ার আশা আয়োজকদের। দেশের সার্বিক পরিস্থিতি মাথায় রেখে নিরাপত্তা সংশ্লিষ্ট সব ধরনের ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ। রাশেদ বাপ্পির রিপোর্ট। হাতে হাত মিলিয়ে এগিয়ে চলছে রাস্তা নির্মাণের কাজ। এদের কেউ স্কুল, কলেজ কিংবা মাদ্রাসার শিক্ষার্থী, কেউ আবার অন্য পেশায় জড়িত। বছরের এই সময়টাতে নিজের সব কাজ ফেলে চলে আসেন টঙ্গীর তুরাগ তীরে। উদ্দেশ্য স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে ইজতেমা ময়দানে কাজে সহায়তা করা। চলছে ময়দানের মাটি প্রস্তুত এবং শামিয়ানা টানানোর শেষ মুহূর্তের কাজ। প্রায় শেষের দিকে ইজতেমার মূল মঞ্চ নির্মাণের কাজও। আগামী কয়েকদিনের মধ্যে শেষ হবে বাকি কাজ। আল্লাহর কাজের জন্য আসছে সবাই, সেই ইচ্ছা কাজ করছে। আল্লাহর রাস্তায় আসলাম, কিছুটা সময় পার করলাম। এমনি তো অনেক সময় নষ্ট করি, আজকে কিছুটা সময় এখানে নষ্ট করি। বাঁশের খুঁটি গাড়ছি, চট লাগাইছি, এখানে মাটিতে ময়লা টয়লা ছিল, আমরা এখানে সব পরিষ্কার টরিষ্কার করছি যাতে মানুষ যাতে সহি সালামত ভাবে যাতে নামাজ পড়তে পারে। নিচের কিছু কাজ বাকি আছে, উঁচা নিচা আছে, এগুলো সমান করতে হবে। তারপরে মেন স্টেজের কাজ কিছু বাকি আছে। এবছর 2 পর্বে 16 জেলা করে মোট 32 জেলার মুসল্লিরা সুযোগ পাবেন ইজতেমায় অংশ নেওয়ার। এছাড়া 120টি দেশের 30,000 বিদেশি মুসল্লিও অংশ নেবেন এই আয়োজনে। 3 দিন থাকার পরে আমরা যাতে মানুষকে দাওয়াত দিতে পারি বা নামাজ পড়তে বলতে পারি। এই ইজতেমায় শিক্ষা দেয় যে একটা মানুষকে কিভাবে চলতে হবে এবং কিভাবে দেখতে হবে এবং কিভাবে সমাজে বাস করতে হবে।
এদিকে প্রতিবারের মতো এবারও ইজতেমা ময়দানের প্রবেশপথে তল্লাশির ব্যবস্থা ছাড়াও থাকবে র্যাব ও পুলিশের ওয়াচ টাওয়ার, সিসিটিভি এবং খিত্তাওয়ারি সাদা পোশাকে পুলিশ। পর্যবেক্ষণ, পরীক্ষণ, নিরীক্ষণ যেটাই বলুন না কেন, এগুলি আমাদের ভালো, প্রিপারেশন ভালো। আমরা আশা করতেছি নিরাপত্তা চাদরের যে বলয়, এটা আমরা অন্য বছর চেয়ে এবার ত্রুটিমুক্ত করব। আগামী 15 জানুয়ারি প্রথম পর্বের আখেরি মোনাজাতের পর 4 দিন বিরতি দিয়ে 20 জানুয়ারি শুরু হবে ইজতেমার দ্বিতীয় পর্ব। 22 জানুয়ারি আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে 2017 সালের 52তম বিশ্ব ইজতেমা। রাশেদ বাপ্পি, সময় সংবাদ, টঙ্গী, গাজীপুর। দেশি কিংবা আমদানি করা সব ধরনের পেঁয়াজের সঙ্গে পাইকারি পর্যায়ে আরেক দফা কমেছে আলুর দাম, তবে বেড়েছে রসুন আর বোতলজাত সয়াবিনের বাজার দর। ডাল আর চিনির বাজার স্থিতিশীল থাকলেও ধারাবাহিকভাবে বাড়ছে প্রায় সব ধরনের চালের দাম। ব্যবসায়ীরা বলছেন ধান সংকটের কারণে মোকামি বাড়তি দামে বিক্রি হচ্ছে পুরনো চাল। এখনো নতুন চালের সরবরাহ বৃদ্ধি না পাওয়ায় শিগগিরই চালের দাম কমছে না বলেও জানিয়েছেন তারা। গেল সপ্তাহেও রাজধানীর বাজারে পেঁয়াজের পাইকারি দর ছিল 25 টাকা থেকে 28 টাকার মধ্যে, কিন্তু চলতি সপ্তাহে তা নেমে এসেছে 18 থেকে 20 টাকায়। বড় পরিবর্তন এসেছে আলুর দামেও। কেজিতে 7 টাকা কমে মোহাম্মদপুর পাইকারি বাজারে যা বিক্রি হচ্ছে 10 থেকে 12 টাকা দরে। যদিও কেজিতে 15 টাকা বেড়েছে আদা আর রসুনের দাম। বাজারে দেশি রসুন বিক্রি হচ্ছে 170 টাকা দরে। আমদানি করা চীনা রসুন বিক্রি হচ্ছে 190 টাকা থেকে 200 টাকায়। আলু চলতেছে আপনার 9 টাকা 10 টাকা। ইন্ডিয়ান পেঁয়াজ এটা 18 থেকে 20 টাকা। দেশি পেঁয়াজ একই দাম, শুধু আদা আর রসুনের দাম গত সপ্তাহ থেকে সপ্তাহে একটু বাড়তি। তবে সে তুলনায় অনেকটাই স্থিতিশীল বিভিন্ন ধরনের ডাল আর চিনির বাজার। কেজিতে 5 টাকা বেড়েছে বোতলজাত সয়াবিন আর পাম অয়েলের দাম। বেড়েছে সব ধরনের মশলার দামও। প্যাকেটজাত যেটা, এটা প্রতি লিটারে 5 টাকা করে বাড়তি। তেলে মিক্স আসলে হয় না, পাম সয়াবিন কখনো মিলে না। বিশেষ করে শীতের দিনে সয়াবিন তেলের দাম বাড়ে। কাঠবাদাম, পেস্তা, সাদা মরিচ, কালো মরিচ এবং আপনার দারচিনি এগুলো বাড়ছে। এদিকে সরবরাহে ঘাটতি না থাকলেও বাজারে প্রতি সপ্তাহেই ধারাবাহিকভাবে বাড়ছে মিনিকেট, আটাশ, নাজির শাইল সহ অন্যান্য চালের দাম। কারণ জানতে চাইলে ব্যবসায়ীরা জানান নতুন চালের সরবরাহ না বাড়ায় পুরনো চালের দাম বাড়ছে। এই সপ্তাহে আমরা যে রেটে মাল বিক্রি করতেছি, আগামী সপ্তাহে হয়তো দেখা যাবে যে পুরনো চাল আরো বেশি দামে বিক্রি করতে হবে। আগে যেরকম বাজার বাড়লে আপনারা বলতো যে যদি রৌদ্র না আসে তাহলে ধান ভাঙানো যেতে পারতো না, তাই না? আর এখন তো আপনার যে অটো মিল বের হয়েছে বাংলাদেশে, এখন ধান দিয়ে একবার বস্তায় বের হয়। এখন তো দাম কমার কথা, কিন্তু এখন বাড়তেছে। স্বাভাবিক রয়েছে বিভিন্ন ব্র্যান্ডের গুঁড়ো দুধ, আটা, ময়দা আর খোলা সয়াবিনের বাজার দর। জুবাইর ফয়সাল, সময় সংবাদ, ঢাকা। উত্তরের হিমেল হাওয়া ও ঘন কুয়াশায় বিপর্যস্ত হয়ে পড়েছে পঞ্চগড় ও সিরাজগঞ্জের জনজীবন। পঞ্চগড়ে তীব্র কুয়াশায় দিনের বেলায় হেডলাইট জ্বালিয়ে চলাচল করছে যানবাহন। প্রচণ্ড শীত আর কনকনে বাতাস উপেক্ষা করেই প্রয়োজনীয় কাজে বের হচ্ছে মানুষ। কেউ কেউ রাস্তার পাশে খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন। সিরাজগঞ্জেও জেঁকে বসেছে শীত। সিরাজগঞ্জে আজ সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 13 ডিগ্রি সেলসিয়াস। হঠাৎ করে শীতের তীব্রতা বেড়ে যাওয়ায় কিছুটা বিপাকে পড়েছেন মানুষ। আমরা গাড়িতে চালাইতে পারি না, শীতে আপনার পোকড়াতে হয়। যে পরিমাণ ঠান্ডা পড়ছে আমার হাত পায়ে বের করা কঠিন। আমরা যে পরিমাণ সকালে কাজ করি এখানে ঠান্ডায় কিচ্ছু দেখা যায় না। প্রচন্ড শীত এবং জ্যাকেট পুরো কোনো বাধা মানতেছে না, কি যে করি। কুয়াশায় চলাফেরা করা কঠিন, মুশকিল। আমাদের তো হাতে করে পেটে খেতে হয়। রাজধানীতে এখনো শীতের তীব্রতা অনুভূত না হয় এখনো বেশিরভাগ দোকানে জমে ওঠেনি শীত বস্ত্র বেচাকেনা। বিক্রেতারা বলছেন এমন পরিস্থিতি চলতে থাকলে বড় ধরনের লোকসান গুনতে হবে তাদের। রাজধানী ঘুরে শীতবস্ত্র কেনাকাটার খবর জানাচ্ছেন মামুন আব্দুল্লাহ। ঋতুবৈচিত্র্যের এই বাংলাদেশে পৌষ এবং মাঘ এ 2 মাস নিয়ে শীতকাল। গ্রামে শীত জেঁকে বসলেও নগরবাসীর কাছে শীতের আমেজ নেই বললেই চলে। আর তাই বিরূপ প্রভাব পড়েছে শীত বস্ত্রের দোকানগুলোতেও। ক্রেতাদের আকর্ষণে হরেক রকমের বাহারি শীতের কাপড়ের পসরা সাজিয়েছেন দোকানিরা, কিন্তু আশানুরূপ বিক্রি না হওয়ায় ভারাক্রান্ত মন নিয়ে বসে সময় পার করছেন তারা। কোনো শীত নাই, মোটা কাপড়ের কোনো ব্যবসা নেই। সকাল থেকে পর্যন্ত কোনো কাস্টমারের দেখা পাইনি। শীত কম ঢাকায়, কাস্টমার চাপতেছে না। শীতবস্ত্র কিনতে আসা ক্রেতারা জানালেন ঢাকার বাইরে যাওয়ার প্রয়াসেই তাদের এই কেনাকাটা। এক্ষেত্রে মোটার চেয়ে হালকা কাপড়ই প্রাধান্য পাচ্ছে।
শ্রীনগর থেকে মানে আসছি, তো সেই হিসেবে একটা শীতের পোশাক দরকার, একটা কিনছি। ঘুরতে যাব তো সিলেটে, সেজন্য বাচ্চাদের জন্য কিছু শীতের কাপড় চোপড় কিনলাম। সেখানে তো অনেক শীত, শীতের কাপড় চোপড়, প্যান্ট, জুতো, ট্রাউজার কিনছি। একই অবস্থা ছিল রাজধানীর ছোট বড় কম্বলের দোকানগুলোতেও। বিক্রি না থাকায় দৈনন্দিন খরচ তুলতেই হিমশিম খেতে হচ্ছে। শীত থাকলে বেচা কিনাটা কম বেশ যাই হইতো, কিন্তু শীত নাই, এই কারণে বেচা কিনা নাই। বেচা কিনা খুবই খারাপ, যা বলার মতন না, যে দোকানে খরচের টাকা ওঠে না। এমন অবস্থায় শীতের তীব্রতা না বাড়লে অর্ধেকের বেশি পণ্যই অবিক্রিত থেকে যাওয়ার আশঙ্কা করছেন বিক্রেতারা। মামুন আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। শুরুর দিকে অপ্রস্তুত থাকলেও এখন ক্রেতাদের স্বাগত জানাতে প্রস্তুত ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার দেশি বিদেশি সব স্টল। সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় সকাল থেকেই রয়েছে ক্রেতা সমাগম। শুরুর দিকে মূলত মেলা ঘুরে দেখতে আর পণ্য পছন্দ করতে আসছেন ক্রেতারা। এবার শুরু থেকে বিভিন্ন স্টলে অফার এবং মূল্য ছাড় দেওয়া হচ্ছে। ক্রোকারিস, অলংকার আর গৃহস্থালী পণ্যের স্টলগুলোতে ক্রেতা সমাগম বেশি। শীত পড়ায় আজ শীতের পোশাকের স্টলগুলোতেও রয়েছে ক্রেতা উপস্থিতি। বিকেলের দিকে ক্রেতা সমাগম আরও বাড়ার প্রত্যাশা বিক্রেতাদের। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার ফোর্ট লডারডেল হলিউড বিমানবন্দরে বন্দুকধারীর গুলিতে 5 জন নিহতের ঘটনায় হামলাকারীর বিষয়ে তদন্ত করছে পুলিশ। ঘটনাস্থল থেকে আটককৃত ওই হামলাকারী যুক্তরাষ্ট্রের নিরাপত্তা বাহিনীর সাবেক সদস্য এবং 1 বছরে ইরাকে ছিলেন বলে জানা গেছে। তবে এটি সন্ত্রাসী হামলা হতে পারে বলেও ধারণা করছে এফবিআই। ফ্লোরিডার সিনেটর বিল নেলসন হামলাকারীর নাম স্টেবান সান্টিয়াগো এবং আলাস্কার বাসিন্দা বলে উল্লেখ করলেও পুলিশের পক্ষ থেকে নিশ্চিত করা হয়নি। স্থানীয় সময় শুক্রবার দুপুরে ফ্লোরিডার ফোর্ট লডারডেল বিমানবন্দরের 2 নম্বর টার্মিনালে লাগেজ খালাসের এলাকায় এই হামলা চালানো হয়। অজ্ঞাত এক বন্দুকধারীর এলোপাতাড়ি গুলিতে বেশ কয়েকজন যাত্রী হতাহত হন। আকস্মিক এই হামলায় আতঙ্কিত হয়ে ছুটতে থাকেন যাত্রীরা। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশের 12টি গাড়ি ও বেশ কয়েকটি অ্যাম্বুলেন্স হাজির হয়। আহতদের হাসপাতালে নেওয়া হয়েছে। আমরা সবাই 2 নম্বর টার্মিনালে অবস্থান করছিলাম। হঠাৎ বন্দুকধারী প্রকাশ্যে এলোপাথারি গুলি ছুটতে শুরু করে। বন্দুকধারী একাই এই হামলা চালিয়েছে বলে গণমাধ্যমে জানানো হয়। তবে হামলার কারণ সম্পর্কে নিশ্চিতভাবে কিছু জানা যায়নি। পরে তাকে আটক করে পুলিশ। ইতোমধ্যে হামলাকারীর ছবি ও হামলার ফুটেজ প্রকাশ করেছে বার্তা সংস্থা রয়টার্স। লাগেজে বহন করা বন্দুক দিয়ে অতর্কিত গুলি চালায় সে। অন্তত 13 জনের গায়ে গুলি লাগে। পরে বন্দুকধারী অক্ষত অবস্থায় আত্মসমর্পণ করে। আমরা তার বিষয়ে তদন্ত করছি। হামলার পর থেকে বিমান চলাচল বন্ধ রয়েছে। এই ঘটনায় বিমানবন্দরে থমথমে অবস্থা বিরাজ করছে। সতর্কতা জারির পাশাপাশি নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে যাত্রীদের। পুলিশ ঘটনার তদন্তে নেমেছে। ফ্লোরিডার মানুষ এ ধরনের সন্ত্রাসবাদে বিশ্বাসী নয়। হামলাকারী মানসিক ভারসাম্যহীন নাকি কোনো সন্ত্রাসী গোষ্ঠীর সঙ্গে জড়িত তা অধিকতর তদন্তের পরই জানা যাবে। অপরাধীদের অবশ্যই বিচারের মুখোমুখি হতে হবে। হতাহতদের প্রতি সমবেদনা জানাচ্ছি আমি। ঘটনার সময় বিমানবন্দরে শতাধিক যাত্রী অবস্থান করছিলেন। আফরিন জেরিন, সময় সংবাদ। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন যুক্তরাষ্ট্রের নির্বাচনে পরোক্ষভাবে ট্রাম্পকে সহযোগিতা করতে চেয়েছিলেন বলে মার্কিন গোয়েন্দা প্রতিবেদনে বলা হয়েছে। শুক্রবার প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, ট্রাম্পকে সহায়তার জন্য নির্বাচনে হস্তক্ষেপ করতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছিলেন পুতিন। প্রকাশিত প্রতিবেদনে হ্যাকিংয়ের সঙ্গে জড়িত 4 রুশ গোয়েন্দাকে শনাক্ত করার কথাও বলা হয়েছে। এ প্রতিবেদনের অভিযোগের বিষয়ে রাশিয়ার পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া না গেলেও মার্কিন নির্বাচনে হস্তক্ষেপের অভিযোগ বরাবরই অস্বীকার করেছে মস্কো। ডেমোক্র্যাট দলের শীর্ষ নেতাদের ইমেইলের তথ্য চুরি ও তা প্রকাশে উইকিলিক্সকে ব্যবহার করা হয়েছে বলে 25 পৃষ্ঠার প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এছাড়া ট্রাম্পের পক্ষে বিভিন্ন ভুয়া খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে দিতেও রাশিয়ার ভূমিকার কথা বলা হয়েছে। নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়ার বিরুদ্ধে হ্যাকিংয়ের অভিযোগের পক্ষে তথ্য প্রমাণ দাবি করেছেন। নিউজিল্যান্ড বাংলাদেশ টি-20 সিরিজ প্রসঙ্গ। হোয়াইট ওয়াশ এড়াতে 3 ম্যাচ সিরিজের শেষ টি-20তে আগামীকাল নিউজিল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ। নিজেদের অভিজ্ঞতার সর্বস্বটুকু নিংড়ে দিতে প্রস্তুত টাইগাররা, এমনটাই জানিয়েছেন ওপেনার তামিম ইকবাল।
ভুলের পরিমাণ কমালে এই ম্যাচে জয় পাওয়া অসম্ভব নয় বলেই মনে করেন তিনি। নিউজিল্যান্ডের বে ওভালে বাংলাদেশ সময় ম্যাচটি শুরু হবে সকাল 8টায়। মোস্তাফিজুল হক আকাশের ক্যামেরায় নিউজিল্যান্ড থেকে আরো জানাচ্ছেন হুমায়ুন কবির রোজ। এর আগে বেশ কয়েকবার বাংলাদেশ ক্রিকেট দল নিউজিল্যান্ড সফর করেছে। তথ্য ঘেঁটে জানা যায় ওয়ানডে আর টি-20তে এবারে সিরিজের মতো জয়ের সম্ভাবনা জাগেনি কখনোই। কিউইদের মাটিতেও অতীতের ফলাফল ছিল খুব হতাশাজনক, কিন্তু এবার জয়ের প্রবল সম্ভাবনাগুলোই এখন বড় প্রেরণা টাইগারদের জন্য। এই চান্সগুলোকে যদি আমরা আরেকটু বেশিক্ষণ যদি ধরে রাখতে পারি তাহলে আমার কাছে মনে হয় আমরা ম্যাচ জিতাও শুরু করব। অতীতে তো জয় আসেনি নিউজিল্যান্ডের মাটিতে, এবার হয়েও হচ্ছে না। টাইগার সমর্থকেরা তাই দারুণ হতাশ। সবাইকে ধৈর্য ধরার কথা বললেন এই ড্যাশিং ওপেনার। সবকিছুর একটা টাইম থাকে, সবকিছুর একটা সময় থাকে। আমার কাছে মনে হয় সবারই ধৈর্য ধরা উচিত। আমরা প্লেয়ারদের তরফ থেকে কমিটমেন্ট বলেন এই বলেন আমাদের 1% কম নাই। আমরা পুরোপুরি ভাবে চেষ্টা করতেছি। তবে হ্যাঁ, তামিম এও বলছেন নিউজিল্যান্ডে আসার পর এখনো জয় না পেলেও তা অসম্ভব কিছু নয়, কিন্তু ওয়ানডের পর টি-20 সিরিজ হারের পর আর কি বা পাবার আছে বাংলাদেশের। এমন প্রশ্নে তামিম জানালেন একটি জয়ই পাল্টে দিতে পারে পুরো দলের চেহারা। এই কন্ডিশনে এসে যে কোনো ফরম্যাটে যদি আপনি একটা ম্যাচ জিতেন ওটা আপনাকে যে পরিমাণ কনফিডেন্স বিল্ড আপ দিবে ওটা হয়তো বা অন্য কোথাও আপনি পাবেন না। সো আমাদের এটাই চেষ্টা থাকবে, একটা ম্যাচ নতুন খেলা আবার শুরু থেকেই হবে। চেষ্টা থাকবে যে ওরকম কোনো সিচুয়েশন যদি আসে, এরকম কোনো যদি অপরচুনিটি আসে আমাদের অপরচুনিটিটা ক্যাশ ইন করার। বাংলাদেশ একাদশে আসছে একটি পরিবর্তন। মুস্তাফিজকে বিশ্রামে দিয়ে আবারও একাদশে ফিরছেন স্পিড স্টার তাসকিন আহমেদ। ঐচ্ছিক অনুশীলনে বাংলাদেশের বেশ কয়েকজন ক্রিকেটার আসলেও অনুশীলন করেননি নিউজিল্যান্ডের ক্রিকেটাররা। নিউজিল্যান্ডে আসার পর থেকে জয়ের খোঁজে হন্য হয়ে থাকা বাংলাদেশ বারবার ঘুরে দাঁড়ানোর কথা বললেও ওই বারবারই পিছিয়ে পড়েছে। এবারও ঠিক একই কথা ঘুরে দাঁড়াতে চায় বাংলাদেশ। পারবে কি টাইগাররা, নাকি আরও একটি হোয়াইট ওয়াশের তিক্ত অভিজ্ঞতা নিতে হবে মাশরাফির দলকে? মাঙ্গানুইর বে ওভাল থেকে হুমায়ুন কবির রোজ, সময় সংবাদ, নিউজিল্যান্ড। নিউজিল্যান্ডের বিপক্ষে শেষ টি-20তে মুস্তাফিজের জায়গায় বাংলাদেশের সেরা একাদশে খেলবেন তাসকিন আহমেদ। সময় সংবাদকে এমনটাই জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু। পাশাপাশি কন্ডিশনের প্রতিকূলতা কাটিয়ে টাইগাররা এই ম্যাচে ভালো খেলবে বলেই বিশ্বাস করেন তিনি। আগামীকালের টিমে একটা চেঞ্জ আছে, তো মুস্তাফিজকে ফিজিও সাজেস্ট করেছে যে রেস্টের জন্য। ও রেস্টে গেলে তাসকিন খেলবে। প্লেয়াররা যত চেষ্টা করছে যে ইউজ টু হওয়ার জন্য, যেহেতু ওডিআই এবং টি-20 শেষ হয়েছে, এখন টেস্টটা আমাদের জন্য একটা বড় চ্যালেঞ্জ এবং আমরা চাই যে আমরা একটা বেটার ক্রিকেট খেলি এখানে। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। সাভারে গ্যাসের চুলার আগুনে পুড়ে স্বামী স্ত্রীর মৃত্যু, শিশুসহ আরো 6 জন গুরুতর অবস্থায় স্থানীয় হাসপাতালে ভর্তি। এক যুগেও ক্ষতিপূরণ পাননি সুনামগঞ্জের ট্যাংরাটিলা গ্যাস ক্ষেত্রে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তরা। এখনও উদ্গীরণ হচ্ছে গ্যাস, স্বাস্থ্য ঝুঁকিতে স্থানীয়রা। কারাগার থেকে জামিনে মুক্ত অন্তত 150 জঙ্গির পুনরায় সংগঠিত হওয়ার চেষ্টা, খবর গোয়েন্দাদের। মুক্তি পাওয়াদের তথ্য সংগ্রহের নির্দেশ পুলিশ হেডকোয়ার্টারে। ওষুধ নীতির খসড়া হালনাগাদ হলেও সুস্পষ্ট নয় বাস্তবায়নের উপায়, অভিযোগ বিশেষজ্ঞদের। মূল্যায়ন কমিটিতে ওষুধ কোম্পানি সংশ্লিষ্টদের প্রাধান্য নিয়ে প্রশ্ন। এবং সব জটিলতা কাটিয়ে অবশেষে আলোর মুখ দেখছে দ্বিতীয় ভৈরব রেল সেতু। 91% কাজ শেষ, উদ্বোধন হবে এ বছরের এপ্রিলে। এই ছিল এখনকার মতো। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.টিভি। যে কোনো বাংলা লিংক ও রবি নম্বর থেকে সময় সংবাদের খবর, অনুষ্ঠান সম্পর্কে জানতে এবং যে কোনো তথ্য সময় সংবাদকে জানাতে ডায়াল করুন 16242 নম্বরে। এছাড়া এই মাত্র পাওয়া খবর মোবাইলে পেতে SMS করুন *BN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। সঙ্গে থাকুন সময়।